আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম, দশম শ্রেণীতে রয়েছো এবং এসএসসি ২০২৭ দিবে, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে সুবা গল্পের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো শেখায় দেব। চলে যাচ্ছি মূল পড়ায়। আমাদের ১ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? বলো তো সবাই কি? গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি। আমরা যদি এখানে শুধু মূল উত্তরটা লিখি তাহলে কি হবে? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। এরপরে পরের প্রশ্ন, আমরা শুধু মৌখিকভাবে মূল উত্তরটা দিব আর বাক্যটা তোমরা একটু সাজায় নিবা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। সুভার পিতার নাম কি? বাণীকণ্ঠ। বাণী কণ্ঠ। আমরা কিন্তু বাণীটা যে কি বলে বানানটাও দেখাই দিচ্ছি, তাই না? বলো বাণী কণ্ঠ। কণ্ঠ। এই যে বাণী কণ্ঠ লেখা উঠলো। ওকে, সুভার বাবার নাম বাণী কণ্ঠ। পরের প্রশ্ন হচ্ছে, সুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। সুভাষিনী। চিনি। সুভাষিনী। বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে সবার। এটা হলো সুভাষিনী বানান। ওকে, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে, প্রতাপের প্রধান শখ কি ছিল? বলো, ছিপ ছিপ ফেলে ফেলে মাছ ধরা। ছিপ, ফেলে মাছ ধরা। হ্যাঁ, ফেলে মাছ ধরা। মাছ ধরা। এটা ছিল তার হচ্ছে প্রধান শখ। পরের প্রশ্ন, বাখারি অর্থ কি? বাখারি অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। তোমরা তোমাদের এলাকায় বিভিন্ন মাঠ থেকে ধান আনা দেখছো না? বিভিন্ন কৃষকেরা ধান নিয়ে আসে, কাঁধের ২ সাইডে হ্যাঁ। বাঁশের ফালি ফেলায়া তারা ২ সাইডে ধান করে, ধান বাঁধে, তাই না? বাদে। বাইন্ধা ওটাকে নিয়ে আসে। ওটাকে বলে বাখারি। বাখারি। আবার বলো, বাখারি অর্থ কি? কাঁধের দুদিকে কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। বাঁশের ফালি। আচ্ছা, ওটাকে দেখতে অনেকটা কেমন একটু বলো তো? ওটাকে দেখতে কেমন আমি একটু দেখানোর চেষ্টা করি। মনে করো আমরা হয়তো এটাকে বানাইতে পারতেছি না। কিন্তু অনেকটা এরকম একটা বাঁশের ফালি, বড় একটা ফালি, তাই না? এটাকে কি করে তারা? বোঝা বহনের কাজে ব্যবহার করে। আমাদের পরের প্রশ্ন, বাবা-মার কোন আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রুবাষ্পে ভরে উঠেছিল? বাবা-মায়ের বিদেশ যাত্রার আয়োজন দেখে। কি দেখে বলো তো? বিদেশ যাত্রার আয়োজন দেখে। বিদেশ যাত্রার আয়োজন দেখে। বিদেশ যাত্রার আয়োজন দেখে। আয়োজন দেখে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা কি? সুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? সুভা নির্জন দ্বিপ্রহরের মতো। নির্জন দ্বিপ্রহরের মতো। আবার বলো, নির্জন দ্বীপ। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। পরেরটা, সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। চণ্ডীপুর। এই এটা কিন্তু সবাই তোমরা মোটামুটি জানো। চণ্ডীপুর। এখানে কিন্তু বানানটা অনেকে দন্ত্য ন দিয়ে লিখতে পারে, কিন্তু দন্ত্য ন হবে না, মূর্ধন্য হবে। ঠিক আছে? চণ্ডীপুর। বানানটা এখানে লেখা উঠছে। ওকে, চণ্ডীপুর। নেক্সট প্রশ্ন, অনিমেষ শব্দের অর্থ কি? অপলক বা পলকহীন। অপলক বা পলকহীন। অপলক বা পলকহীন। 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 হীন। এটাই উত্তর। নেক্সট প্রশ্ন কি আমাদের বলো তো? পরের প্রশ্ন হচ্ছে, সুভা গল্পের সুভার বাবার নাম কি? এটা তো আমরা জানছি, বাণী কণ্ঠ। পরের প্রশ্ন, সুভা জলকুমারী হলে কি করত? সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। কার জন্য বলতো? প্রতাপের জন্য। প্রতাপের জন্য। প্রতাপ গরিব তো, যাতে ও ওটাকে বিক্রি করে টাকা পায় এবং ওটা দিয়ে কিছু ব্যবসা করে সুভাকে হয়তো বিয়ে করতে পারে, এরকম কল্পনা হয়তো করেছিল। তো সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত বলো তো? ৩ বার। বলো সবাই। ৩ বার। ৩ বার। ওকে, পরের প্রশ্ন, শুক্লা দ্বাদশী অর্থ কি? শুক্লা দ্বাদশী অর্থ কি বলো? চাঁদের ১২তম দিন। চাঁদের ১২তম দিন। হ্যাঁ, চাঁদের ১২তম ১২তম দিন। দিন। এটি হচ্ছে
শুক্লা দ্বাদশী অর্থ। পরের প্রশ্ন কি আমাদের? শুভা দিনে কয়বার গোয়ালঘরে যেতে? এটা আমরা পারি। পরের প্রশ্ন কি? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? এটা কিন্তু তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে 1913 1913 সালে। 1913 13 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ লাভ করেন। করেন। শুভা অবসর পেলে শুভা কখন নদী তীরে এসে বসে? শুভা অবসর পেলে। শুভ অবসর হ্যাঁ, অবসর পেলে পেলে। অবসর পেলে। ওকে, আমরা শুধু মূল উত্তরটা তোমাদেরকে দেখাইতেছি। শুভার বাবার নাম আমরা জানি, বাণীকণ্ঠ। পরের প্রশ্ন কি? শুভার বাবার নাম আবার চাইছে, বাণীকণ্ঠের আমরা পারি। প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? উত্তর, ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো। অর্থাৎ মাছ ধরার সময় কিন্তু যারা কথা বলে তাদের কারণে মাছ হয়তো আর আসে না, তাই না? পালিয়ে যায়। শুভা কার কাছে মুক্তির আনন্দ পায় বলো তো? শুভা নির্বাক প্রকৃতির কাছে। নির্বাক বানানটা দেখা দিচ্ছি। এই যে নির্বাক প্রকৃতির, কাছে হ্যাঁ, প্রকৃতির কাছে। বানানগুলো খেয়াল রাখতে হবে। নির্বাক প্রকৃতির কাছে। পরের প্রশ্ন কি দেখো তো? শুভার মা শুভার প্রতি বিরক্ত ছিলেন কেন? জন্ম থেকে শুভা কথা বলতে পারতো না বলে শুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে বা মনে করে তার প্রতি বিরক্ত ছিলেন। কিশলয় শব্দের অর্থ কি বলো? কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা। গাছের নতুন পাতা এটা খুবই ইম্পর্টেন্ট। গাছের নতুন পাতা পাতা। কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা। পরের প্রশ্ন, আহ শুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়? ধরণীকে। শুভা দুই বাহুতে ধরণীকে ও প্রকাণ্ড মুখ মানবতাকে। আবারও বলো তো কি বলছে এটা? ধরণীকে ও প্রকাণ্ড মুখ মানবতাকে। আমি লিখে দিচ্ছি। এই যে ধরণীকে, তাই না? নিকে নিকে ধরণীকে ও প্রকাণ্ড, এই যে পয়রা ফলা প্র কয়েকের কা, তারপরে হচ্ছে মধ্য নয় ড, প্রকাণ্ড মুখ মানবতাকে। মুখ ময় দীর্ঘ ক, মুখ মানবতাকে। এই যে এর উত্তর। পরের প্রশ্ন, শুভা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? প্রতাপকে। বলতো তাহলে কি হবে? প্রতাপ হ্যাঁ, প্রতাপকে। ভুল করলাম, প্রতাপকে। ওকে, প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। পরের প্রশ্ন কি? প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। এটা আমরা লিখছি, ছিপ ফেলে মাছ ধরা। পরের প্রশ্ন, শোভা গল্পের গাভী দুটির নাম কি? সর্বশী ও পাঙ্গুলি। সর্বশী, খেয়াল করো, সর্বশী, সর্বশী ও পাঙ্গুলি নাকি? পাঙ্গুলি বানানটা খেয়াল করো। পাইকারি পা অঙ্গয় গ, এই যে গয়রস না, পাঙ্গু, আর শিকারে লি, এই যেটা পাঙ্গুলি। পরের প্রশ্ন কি? শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? শুভা প্রতাপের কাছে নিজেকে একজন প্রয়োজনীয় মানুষ হিসেবে দেখানোর জন্য অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে। পরের প্রশ্ন, শুভার সাথে প্রতাপের প্রায় কি উপলক্ষে সাক্ষাৎ হতো? এই যে মাছ ধরা উপলক্ষে। মাছ ধরা কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা, এটা আমরা শিখছি। পরের প্রশ্ন কি? শুভার পুরো নাম কি? সুভাষিনী। শুভার পুরো নাম কি বলতো? সুভাষিনী। এটা আমরা লিখছিলাম কেন জানি না। না, লেখা হয় নাই। সুভাষিনী। গাভী দুটির নাম কি? আচ্ছা থাক। গাভী দুটির নাম কি? সর্বশী ও পাঙ্গুলি, এটা আমরা শিখছি। তো মোটামুটি আমাদের সৃজনশীল ক প্রশ্নের উত্তরগুলো শেষ হলো। তারপরে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, সেগুলো যদি আমরা, অনেক বড় অধ্যায়, মানে অধ্যায় কিন্তু অনেক বড়ই মোটামুটি। তারপরে আমরা মুখে মুখে একটু বলে দিচ্ছি। ১ নম্বরটা হচ্ছে, সাধারণ বালক বালিকারা শোভাকে
এক প্রকার ভয় পেত কেন? শোভার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব থাকায় সাধারণ বালক-বালিকারা শোভাকে ভয় পেত, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, বাণীকণ্ঠের অবস্থা কেমন? বাণীকণ্ঠের অবস্থা হলো সচ্ছল। শোভাদের গ্রামের নাম চণ্ডীপুর। কি নাম? চণ্ডীপুর। তারপর হচ্ছে, শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ। গল্প গল্পগুচ্ছ। হ্যাঁ। শোভার বাবাকে সবাই কি নামে ডাকে? বাণীকণ্ঠ। কি নামে ডাকে? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ। কি করতে গিয়ে বাণীকণ্ঠের শুক্ল কপলে অশ্রু গড়াইয়া পড়িল? বলো। এটা হচ্ছে শোভাকে সান্ত্বনা দিতে গিয়ে। শোভাকে সান্ত্বনা দিতে গিয়ে। তারপরে প্রশ্ন, শোভা গোয়ালে ঢুকে কার গলা জড়িয়ে ধরত? সর্বশীর গলা জড়িয়ে ধরত। প্রতাপ কাদের ছোট ছেলে? গোসাইদের। উত্তর হবে গোসাইদের। গোসাইদের। হ্যাঁ। শোভা গল্পের শোভার বাবার নাম আমরা জানি। তারপরে এরপরে অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক, তাই না? অনিমেষ শব্দের অর্থ অপলক। এরপরে হচ্ছে, শোভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন? নির্জন দ্বিপ্রহরের মতো। এগুলো আমরা পারি, ঠিক আছে? তো যাই হোক, এই যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ হাফেজ।